গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। যারা পিএসসি মিসলেনিয়াস মেন্সের জন্য প্রিপারেশন করছো, যারা কনফিউশনের মধ্যে আছো, তোমাদেরকে বলি যে যারা মোটামুটি 125+ আছো, 125 বা 120+ হলেও হবে, 120+ হলেও হবে, অবশ্যই মেনের জন্য নিশ্চিন্তে প্রিপারেশন করতে পারো। আর একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে মেন্সে বিশাল একটা মানে হিউজ সিলেবাস আছে এবং অবশ্যই স্ট্যান্ডার্ড সিলেবাস। তো এখন থেকে প্রিপারেশন না করলে পরেও পরবর্তীকালে সমস্যা হতে পারে। তো নতুন ব্যাচ যেটা সেটা হচ্ছে 20 তারিখ থেকে নতুনভাবে শুরু হয়েছে, 20 নভেম্বর থেকে। যারা এই ব্যাচে জয়েন হতে চাইছো তোমরা অবশ্যই 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। এর পরে জয়েন করলে অনেক ক্লাস এগিয়ে যাবে, সেই ক্ষেত্রে পরবর্তীকালে অ্যাডজাস্ট করতে তোমাদের অসুবিধা হবে। তবে আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে জিকে পেপার, অর্থাৎ যেটা ডেসক্রিপটিভ পার্ট থাকে, মানে ডেসক্রিপটিভ পার্ট। জিকে তে 100 নম্বর থাকবে, তার মধ্যে ডেসক্রিপটিভ পার্টটা হচ্ছে 50 মার্কসের, যেখানে তোমাকে কি করতে হবে যে 20 নম্বরে দুটো প্রশ্ন থাকবে, যে কোনো একটা করতে হবে। আর 15 নম্বরে করে দুটো, অর্থাৎ চারটে প্রশ্ন থাকবে, যে কোনো দুটো করতে হবে। এই হচ্ছে 50 মার্কস, এবং এই 50 মার্কসটা পুরোটাই একরকম বলতে পারো যে কারেন্ট টপিকের উপরেই দেওয়া হয়। তো এখানে আমি যে কটা টপিক বলছি, আশা করা যায় যে এই চারটে প্রশ্ন মানে তিনটে প্রশ্ন অবশ্যই এখান থেকেই কমন পাবে, গ্যারান্টি। এটা যে দেখো যে ফার্স্ট টপিক যেটা হচ্ছে র্যাগিং কজেস রিমেডি রুলস রেগুলেশন। 2 নম্বর হচ্ছে রেপ অ্যান্ড অ্যাসল্ট। 3 নম্বর হচ্ছে চন্দ্রযান 3। তারপর হচ্ছে T20 ওয়ার্ল্ড কাপ, ফরেন ট্রেড পলিসি, ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্ট। তারপরে G20 ন্যাটো সামিট, G7 আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 9 নম্বর হচ্ছে লিগো ইন্ডিয়া প্রজেক্ট, হিউম্যান জিনোম প্রজেক্ট। 11 নম্বর হচ্ছে সাইবার ক্রাইমের উপর বা ড্রোন, ইম্পর্টেন্ট আছে। ইলেকটোরাল বন্ড, ডার্ক অক্সিজেন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট এজেন্ডাস। মোটামুটি এই যে 15টা, এখানে আরো দুটো টপিক ঢুকে আছে, 17টা। আর কিছু পেলে ধরো প্রায় 20 থেকে 22খানা টপিক যদি করো তাহলে অবশ্যই কমন পাওয়া যাবে। এইটুকু তো করতে হবে, তাই না? তার কারণটা হচ্ছে 50 নম্বর, এখানে তোমাকে মার্কস 50 মার্কস আছে, তো করতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে কিভাবে কেমন ভাবে কি লিখবে, সেই জন্য তোমাদেরকে একটা ডেমো আনসার দেখাচ্ছি। হয়তো 50তম যে G7 সাবমিট হয়েছে, ঠিক আছে, 50 তোমার হচ্ছে যে G7 সাবমিট হয়েছে। আর একটা জিনিস বলি যে পরীক্ষা প্রস্তুতিতে যেটা করানো হয়, কোশ্চেন গুলোকে ইংলিশে তোলা হবে, ঠিক আছে, কোশ্চেন গুলোকে ইংলিশে তোলা হবে। আর বাংলা নোটস যেটা বা আনসার সেটা বাংলাতেই পাবে। ম্যাথ জিকে দুটোর ক্ষেত্রেই কোশ্চেন ইংলিশে তোলা হবে, কিন্তু হচ্ছে আনসার যেটা সেটা বাংলাতেই পাবে, কারণ বেশিরভাগ অনেকে বাঙালি স্টুডেন্ট আছে, বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট আছে, তাই তাদের বুঝতে অসুবিধা হবে পুরোটা ইংলিশে করলে। তো দেখুন, যে G7 অর্থাৎ 50তম যে G7 সামিট হয়েছে, সেখানে বলতে পারো যে ভারতের গুরুত্ব কি বা G7 সামিটের উদ্দেশ্য কি ছিল, পারপাস যদি দেয় যে হোয়াট ওয়াজ দ্য পারপাস অফ G7 সামিট, এরকম দিতে পারে। বা ইম্পর্টেন্স অফ ইন্ডিয়া ইন G7 সামিট, এরকম দিতে পারে। তো দেখুন, যে G7 গ্রুপ অফ 7, অর্থাৎ বিশ্বের তথাকথিত উন্নত অর্থনীতির 7টি বড় দেশ, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত হচ্ছে এই সংস্থা G7। 50তম G7 শীর্ষ সম্মেলন আয়োজিত হয় ইতালির আপুলিয়ার ফাসানো শহরে 13 থেকে 15 জুন। সভাপতিত্ব করেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এবার একটা পয়েন্ট দিতে পারো, সেটা হচ্ছে অংশগ্রহণকারী দেশ এবং হচ্ছে সংস্থা, অর্থাৎ কোন কোন দেশ অংশগ্রহণ করেছে। ভারত সহ আলজেরিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, জর্ডান, ভ্যাটিকান সিটি, ইউক্রেন এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, যেমন আন্তর্জাতিক মুদ্রা তহবিল, অর্গানাইজেশন ফর ইকোনমিক অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, জাতিসংঘ, বিশ্ব ব্যাংকের প্রধানদের আমন্ত্রণ জানানো হয়। ভারত সদস্য না হয়েও আয়োজক দেশ ইতালি বিশেষ অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়কে আমন্ত্রণ জানিয়েছিলেন। ভারতের জন্য গুরুত্ব কেন, তার কারণটা হচ্ছে এই নিয়ে প্রধানমন্ত্রী মোদী এই বৈঠকে পঞ্চমবার অংশগ্রহণ করেন এবং তিনি কৃত্রিম মেধা, শক্তি, আফ্রিকা, ভূমধ্যসাগর সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণ করেন। G7 বৈঠকের ফাঁকে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং প্রথম দিন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ইউক্রেনের প্রেসিডেন্ট ও জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। অর্থাৎ
G7 সামিট হলেও সেখানে প্রধানমন্ত্রী বা ভারতকে স্পেশাল ভাবে গুরুত্ব দেওয়া হয়েছিল এবং আহ্বান জানানো হয়েছিল, বিশেষ করে প্রধানমন্ত্রীকে আহ্বান জানানো হয়েছিল এবং তিনি অন্যান্য আর যারা প্রেজেন্ট ছিলেন তাদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া উল্লেখ করেছেন, ভারত শুধুমাত্র একটি আউটরিচ সদস্য নয়, ভারতকে এই গোষ্ঠীর একটি সদস্য করার সময় চলে এসেছে। অর্থাৎ G7 মানে বললাম যে অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী সেই সমস্ত দেশগুলোই আছে। তো এরকম মনে করা হয়েছে যে ভারতও একটা উন্নত অর্থনৈতিকশীল দেশের মধ্যে আস্তে আস্তে এগিয়ে চলেছে, তাই ভারতও হয়তো G7 এর পরবর্তীকালে সদস্য হতে পারে। G7 50তম G7 এর এজেন্ডা কি, বিষয় কি? এবারের আলোচনার মূল বিষয় ছিল রাশিয়া ইউক্রেনের সংঘাত, মানে মেনলি যেটা ছিল G7 এর এবার যে রাশিয়া ইউক্রেনের সংঘাত। তারপরে কৃত্রিম মেধা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভূমধ্যসাগর অঞ্চল সংলগ্ন এলাকায় যুদ্ধ, অবৈধ অভিবাসন রোধ করার বিকল্প নিয়ে ভাবনা, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিভিন্ন সমস্যা, তারপরে হচ্ছে তিব্বত এবং মানবাধিকার পরিস্থিতির উপর কথা হয়। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউরোপ ইউক্রেনকে চলতি বছরের শেষে $50 বিলিয়ন আর্থিক সহায়তা দেবে G7 গোষ্ঠীভুক্ত দেশ নেতারা। এছাড়া আমেরিকার সঙ্গে 10 বছরের নিরাপত্তা চুক্তি সই করেছেন ইউক্রেনের পরবর্তী রাষ্ট্রপতি জেলেনস্কি। পরবর্তী যে G7 বৈঠক অর্থাৎ 51তম যে G7 সম্মেলন 2025 সেটা আয়োজিত হবে কানাডার কানানকিস শহরে। তাহলে এই হচ্ছে G7। আর বাকি যে 18-20টা টপিক বলেছি অবশ্যই তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। যারা পেড কোর্স নিতে চাইছো, পরীক্ষা প্রস্তুতিতে জয়েন করে গেলে অলরেডি 6-7টা টপিক আমি প্রোভাইড করে দিয়েছি পেড কোর্সে, বাকিগুলো আরো 1-2 মাসের মধ্যে প্রোভাইড করে দেব। যারা চাইছো পরীক্ষা প্রস্তুতিতে জয়েন হতে, শুধুমাত্র জিকে পার্ট বলে নয়, অর্থাৎ টোটাল মিসলেনিয়াস এর পুরো কোর্সটাই করানো হচ্ছে অনলাইন বা অফলাইন। অফলাইনের ক্ষেত্রে অ্যাড্রেস হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ, অফলাইন হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ। 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো।